আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ 20শে আগস্ট বৃহস্পতিবার 2020 রাত 9:05। ফেসবুক লাইভে আসার কথা আমার এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন নিয়ে। এবং তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসেই একটা সিম্পল টার্গেট আমার থাকে যে ওই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করার, এবং আলোচনাটা এমনভাবে করার যাতে যে রেলিভেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের ভিতর থেকে রাইজ করে, যে জিনিসগুলো তোমাদের জানতে চাও। যদিও সব কমেন্ট হয়তো দেখা হয় না, কিন্তু একটা চ্যাপ্টারের উপরে স্টিক থাকার আমি চেষ্টা করি। তো আজকের ক্লাসে কেমিস্ট্রি বা রসায়নের এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা হচ্ছে আমি বলবো যে মানে এটাও বেসিক। চ্যাপ্টার 4 যে ছিল পর্যায় সারণী, সেটাও বেসিক। কেমিস্ট্রির ভিত্তি তৈরি হবে এখান থেকে, এই অধ্যায়গুলো থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারই বেসিক। কেন বলছি কিসের বেসিক? কেমিস্ট্রি জ্ঞানের বা রসায়ন বিজ্ঞানের যে জ্ঞানটা, তার বেসিক। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এইখানে যা পড়ে যাচ্ছ এসএসসিতে, সবগুলোর উপর দাঁড়িয়ে তারপরে পড়ালেখা করতে হবে। সো আমি তোমাদের জন্য বরাবর সবসময় যেটা বলি যে তোমরা যখনই কোনো কিছু পড়ো, সেটা যে কোনো সাবজেক্টের হোক, পড়াটা যাতে নির্ভুল হয় এবং পড়াটা যাতে আনন্দের হয়, এই চেষ্টাটুকু করতে হবে। সো আমি আজকে তোমাদের সাথে যেই কথাটা বলতে চাই, বরাবরের মতো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আসলে সবাই যদি আসে তারপরে ইনশাল্লাহ স্টার্ট করব। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে যে সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আল্লাহ সবার জীবনে শান্তি দিক, সুখ দিক, রহমত দিক, কারণ এটা ছাড়া আর কোনো গতি নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এই করোনা মহামারী চলছে এবং এটার শেষ আজকেও মাননীয় শিক্ষামন্ত্রী উনি বলেছেন বা এভাবে এসেছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতন সময় এখনও আসেনি। তার মানে যেই অনিশ্চয়তা শুরু হয়েছে মার্চ মাসে, সে অনিশ্চয়তা আজকে অগাস্ট মাসেও আছে। এবং এই অনিশ্চয়তা কবে কাটবে তারও কোনো স্পেসিফিক কোনো গ্যারান্টি এখন পর্যন্ত নাই। কারণ দুইটা, এই যে মহামারী, এটার যে নেচার, এটার কোনো এন্ডিং নাই। এন্ডিংটা নাই কেন, সেটা হচ্ছে এভিডেন্স বেসড রিসার্চের উপর ডিপেন্ড করে কেন নাই। কিন্তু বাস্তবতা কি, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, এবং আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাঝে ছিলাম। একটা আঘাত আসছে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের লস কমাইতে পারি। এটা চেষ্টা করা ছাড়া আর কোনো গতি নেই, নাম্বার 1। সুতরাং তোমাদের সবার, যে আমাকে সালাম দিয়েছ, যে আমাকে আদাব বলেছ, সবার প্রতি আমার রিকোয়েস্ট যে আল্লাহ যাতে তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, ওকে। আর যারা যারা যুক্ত হচ্ছে এবং সামনে হবা, তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, আজকের ক্লাসটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। কেন নিতে হবে? নেওয়ার পেছনে কারণ হচ্ছে, সিরিয়াসলি না নিয়ে কোনো লাভ নাই, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই অধ্যায়ে টপিকগুলো দেখো, মানে টপিকগুলো কি কি। প্রথমে হচ্ছে, যদিও অধ্যায়টার নাম হচ্ছে কেমিক্যাল বন্ধন, তো বন্ধনে আমাদের পড়তে হয় প্রতীক কি, যোজনী কি, যোজ্যতা ইলেকট্রন কি, সংকেত কি, যৌগমূলক কি, যৌগমূলক কিভাবে লিখতে হয়। এরপরে আমাদের 3 ধরনের বন্ধন পড়তে হয় এসএসসি লেভেলে। ইন্টারমিডিয়েটে গেলে আরও অনেক বেশি পড়তে হবে। স্বাভাবিকভাবে আমি 100% শিওর বাংলাদেশের যে কোনো প্রান্তের অন্তত ক্লাস 9-10-এর স্টুডেন্ট 3টা নাম শুনেছে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর হচ্ছে ধাতব বন্ধন। এই 3টার নাম অলরেডি তোমরা শুনেছ, এটা আমি 100% শিওর। এখন তুমি কোন পর্যন্ত বুঝেছ সেটা হচ্ছে বিষয়। আমরা পর্যায় সারণী যখন তুমি এর আগের চ্যাপ্টারে পড়লা, সেখানে তুমি মোটামুটি 50টা মৌলের নাম, এদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর জেনেছ।
এবং এদেরকে দিয়ে কত ধরনের যৌগ হইতে পারে সেই ব্যাপারে একটা ধারণা হয়েছে ধরলাম। কারণ তুমি সেকেন্ড চ্যাপ্টারে কি পড়লা, সেকেন্ড চ্যাপ্টারে কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে, ফোর্থ চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে কিছু প্র্যাকটিক্যাল বিষয়, থার্ড চ্যাপ্টারে এসে তুমি পরমাণু বুঝলা, ইলেকট্রন প্রোটন নিউট্রন কি বুঝলা, আইসোটোপ আইসোটোন আইসোবার কি বুঝলা, পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এগুলা কি এইটা বুঝলা। ফোর্থ চ্যাপ্টারে এসে তুমি বুঝলা যে পর্যায় সারণী হচ্ছে এমন একটা টেবিল যেই টেবিলের মধ্যে মৌলগুলোকে সাজানো হয়েছে এবং এই সাজানোর পিছনে রিজন হচ্ছে এদেরকে অনেক পরিশ্রম হয়েছে এই পর্যায় সারণী সাজাতে গিয়ে। কোন মৌলটাকে কোথায় রাখবে, কার পরে কি হবে, সেটা কেন হবে, এদের ধর্ম কি, বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে, এই ব্যাপারে তোমার আইডিয়া হইল 4 নম্বর চ্যাপ্টার পড়ে। এখন তোমার মাথায় যখন এতটুকু আছে, এবার তুমি এই কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে এসে পড়বা যে যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি, অষ্টক নিয়ম কি, দুইয়ের নিয়ম কি, কিভাবে মৌলগুলো স্থির হয় বা স্থিতিশীল হয়, কিভাবে যৌগ গঠন করে এবং এর পিছনে কারণ কি। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো যখন তুমি জানবা, তোমার কেমিস্ট্রির ধারণাটা আস্তে আস্তে সামনের দিকে যাবে। তোমার কেমিস্ট্রির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে এবং এই তৈরি হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। বিজ্ঞানের ছাত্র হিসাবে বিজ্ঞানের প্রতি ভালোবাসা না থাকলে সেই পড়াটার প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। আর আমরা ভালোবাসি যাকে বলি, ভালোবাসা মানে হচ্ছে যত্ন। তো যাকে আমি ভালোবাসি বা যেই জিনিসটাকে আমি ভালোবাসি সেটার প্রতি আমার একটা যত্ন থাকতে হবে, সহজ হিসাব। তাহলে আমার যদি আমার জ্ঞান অর্জনের প্রতি যত্ন থাকে তাইলে আমাকে সাবজেক্টটাকে বুঝে পড়তে হবে, মুখস্থ করে না। তো আমি অপেক্ষা করে নিলাম, হয়তো লম্বা একটা লেকচার দিয়ে ফেলেছি, কারণ আমি যা বলেছি এখানে কোনো কিছু ভুল না, আমি এটা লজিক দিয়ে বলেছি। আর তোমাদের মধ্যে এখানে আমি দেখলাম যে প্রায় 1200 জন যুক্ত হয়েছে বরাবরের মতো। তোমরা একটু দয়া করে কোনো ধরনের অবান্তর অযৌক্তিক কমেন্ট করার দরকার নেই, নো নিড। হ্যাঁ, আর যাদের প্রয়োজন হবে না কোনো ধরনের কমেন্ট দেখার, আমি বলেছি একটু সুইপ করে দেওয়ার জন্য। হ্যাঁ, কমেন্ট সুইপ করে দিলে ক্লিয়ার। নো আননেসেসারি কমেন্ট। ওকে, শুরু করা যাক। রাসায়নিক বন্ধন, তোমাদের কাছে যদি বই থাকে একটু ভালো হয়। তোমাদের যদি একটু কনসেন্ট্রেশন লেভেলটা বাড়ায় দাও, সামনে যদি বই থাকে একটু ভাবো, বইয়ের মধ্যে এই অধ্যায়টা যেখানে আছে সেটা খুলে পেজ নাম্বার 84। তো 84-এর পেজ নাম্বার 84 থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, তো সর্বপ্রথম যে টপিকটা লেখা সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এই শব্দটা লেখা আছে এবং এইটার মানেও তোমরা হয়তো জানো, ইংলিশ কি, ভ্যালেন্স ইলেকট্রন। বইয়ের মধ্যে আছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স মানে হচ্ছে, এই ভ্যালেন্স মানে কি, যোজনী। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন যোজনী। তো এই যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়, আমরা সংজ্ঞা জানি যে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে। কারণ সর্ববহিস্থ মানে কি, আউটার মোস্ট ইলেকট্রন শেল। আমরা এটাকে বলি হচ্ছে ইংলিশে আউটার মোস্ট শেল। এটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। এখন ডিপেন্ডস, যদি এটা হাইড্রোজেন হয় তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। যদি এটা হাইড্রোজেনের বদলে সোডিয়াম হয় তাহলেও একটা ইলেকট্রন আছে। কিন্তু সোডিয়ামের শেল বা কক্ষপথ আছে 3টা। কিভাবে? কারণ আমরা এটা অনেকবার পড়েছি, সোডিয়াম 11, 2, 8, 1 জীবনে অনেকবার পড়েছ। কেমিস্ট্রিতে সোডিয়াম পড়েছই। ক্যালসিয়াম যদি চিন্তা করি তাহলে হবে 2, 8, 8, 2। এই উদাহরণ অহরহ আছে। এখন তুই যদি সালফার চিন্তা করো, সালফার, তাহলে এটা হবে 2, 8, 6। এখন এটা যে 2, 8, 6 এইটা কিভাবে হয়, এটা যদি প্রশ্ন থাকে তাইলে বুঝতে হবে তৃতীয় চ্যাপ্টারে, অর্থাৎ তোমরা যেখানে পরমাণুর গঠন পড়েছ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের বা ইলেকট্রন বিন্যাস পড়েছ, সেখানে কিন্তু এটা বলা আছে যে ফার্স্ট শেলে, সেকেন্ড শেলে, থার্ড শেলে কয়টা করে ইলেকট্রন থাকবে। এটা 2n স্কোয়ার সূত্রের উপর ডিপেন্ড করে। 2n স্কোয়ার সূত্রের উপরে ডিপেন্ড করে। তাহলে 2n স্কোয়ার মানে হচ্ছে n কি, শেল নাম্বার, কত নাম্বার শেলে আছে।
এটার উপর বেস করে ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, পরের শেলে 18টা, তারপরের শেলে 32টা, এরকম করে ইলেকট্রন থাকে। তো সর্বশেষ শেলে যে ইলেকট্রনটা থাকবে এটা হচ্ছে কি, যোজ্যতা ইলেকট্রন। এটা সবার বোঝা আছে, কিন্তু পরে তুমি যখন ওই যে তোমরা শেলগুলোর নাম জানো, যে আমরা শেলগুলোর নাম কি পড়েছি, ফার্স্ট শেলটা কি, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, ও শেল। আমরা শেল বলি, কক্ষপথ বলি, শক্তিস্তর বলি। তার মানে কে শেলের মধ্যে 2টা, এল শেলে 8টা, এম শেলে 18টা, এন শেলে কয়টা, 32টা, এটাতে 50টা, তাই না? 50টাই তো, 2n²। কারণ এখানে কে তে এন এর মান হচ্ছে 1, এল এ হচ্ছে 2, সিমিলারলি এখানে এরকম হবে। এন মানে কি, শেল নাম্বার। কে যদি প্রথম শেল হয় তাহলে 2n² সূত্র বসাইলে এখানে 2টা ইলেকট্রন হবে। এই বেসিক তোমাদের জানা থাকার কথা, এটা একদম প্রাইমারি লেভেলের ডিসকাশন। তাহলে এতটুকু যদি ক্লিয়ার থাকে, পরের যে টপিক যোজ্যতা বা যোজনী কাকে বলে, এখানে কিন্তু বলা যাবে না যে যোজনীর অ্যাকচুয়াল সংজ্ঞা বলতে 2 ধরনের সংজ্ঞা হইতে পারে। তুমি যদি বলো যে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, স্টুডেন্টের এটা বুঝতে কষ্ট হয় যে অযুগ্ম কি। এখানে যদি আমি চিন্তা করি বা বলি, শব্দটা হচ্ছে অযুগ্ম, বা এটা হচ্ছে বেজোড়, আমরা বাংলায় বলছি বিজোড়, বিজোড় ইলেকট্রনের সংজ্ঞা। কিন্তু ইংলিশে এটা অ্যাকচুয়ালি হবে আনপেয়ার্ড, আনপেয়ার্ড ইলেকট্রন, নট সিঙ্গেল ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। সো এই আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা যত কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে, তার উপর ভিত্তি করে যোজনী ডিপেন্ড করে। আবার এমনও বলা যায় যে কোনো পরমাণু যত সংখ্যক হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে অথবা যত সংখ্যক হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, ওই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। ক্লিয়ার? সংজ্ঞা ক্লিয়ার। এবার তোমার চিন্তাটা ক্লিয়ার কিনা। এখন প্রশ্ন হতে পারে, স্যার যোজনী কত ধরনের হয়? দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, কিন্তু এখানে আর একটু সুন্দর করে লেখা উচিত ছিল বইটাতে। যোজনী কয় ধরনের হয় কেউ বলতে পারো? যোজনী কয় ধরনের হয় একটু বলো তো। একটু মুছে দেই, তোমরা একটু বলো যোজনী কয় ধরনের হয়। জানার কথা, তোমাদের প্রত্যেকেরই জানার কথা, উচিত জানা। আজকে না জানলে হবে না, জানতে হবে যোজনী কয় ধরনের হয়। যোজনী, এটাকে ইংরেজিতে আমরা কি বলছি? ভ্যালেন্সি। আমরা ভ্যালেন্সি বলছি যে যোজনী কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে বিজোড় বা অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বারস, অথবা সে যতটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করতে পারে বা সংযুক্ত হতে পারে। আচ্ছা আচ্ছা, যারা যারা আচ্ছা, স্বামীর গোস্বামী, তুমি কমেন্ট বন্ধ করো বলছি বলে রাগের ইমো দিয়েছো। তুমি এক কাজ করো, তুমি কমেন্টটা সুইপ করে দাও, তাহলে এটা দেখা যায় না, দেখা যাওয়ার দরকার নেই। কারণ কিছু মানুষ আছে, লেট দেম। যারা যারা 4 ধরনের বলেছ, অনেক থ্যাংক ইউ সো ভেরি মাচ। যোজনী 4 ধরনের হয়, আপাতত জেনে রাখো। কিভাবে 4 ধরনের হয়? অনেকে বলেছে মেবি 2 ধরনের, না, যোজনী 4 ধরনের। নাম্বার 1, আমি যদি যোজনীর কথা বলি, সর্বপ্রথম কি, সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ যোজনী যখন তুমি বলবা, তার মানে তুমি কনফার্ম যে এখানে একাধিক যোজনী আছে। তাহলে একটা হচ্ছে সর্বোচ্চ, একটা হচ্ছে সুপ্ত, একটা হচ্ছে সক্রিয়, আর 4 নম্বরটা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল যোজনী। এই 4টার নাম অলরেডি আমি আমার ইউটিউবে লেকচারেও বলেছি, তোমরা হয়তো জানো। যারা 2 ধরনের বলেছো তারা একটু বুঝে রাখো, এটা 4 ধরনের হয়। অ্যাকচুয়ালি খুব বেসিক ডিফারেন্স না, স্বাভাবিক চিন্তা করতে হবে। সর্বপ্রথম এইটা বুঝতে হবে, এইটা 4 নম্বরটা আগে। যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে একাধিক যোজনী কার আছে? যেমন একটা এক্সাম্পল দেই, তুমি যদি কার্বনের চিন্তা করো, স্বাভাবিকভাবে 2 হতে পারে,
4ও হতে পারে কার্বনের। সালফারের যদি চিন্তা করো, সালফারের ক্ষেত্রে 2 হয়, 4 হয়, 6 হয়, 8ও হয়। সিম্পলি আয়রনের ক্ষেত্রে 2ও হয়, 3ও হয়। কপারের ক্ষেত্রে 1 হয়, 2 হয়। লেডের ক্ষেত্রে 2 হয়, 4 হয়। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। এখন তুমি যদি প্রশ্ন করো কেন হয়, কারণ তোমরা যারা উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাস এই কথাটা জানো বা পড়েছ, আমার একটা আলাদা ভিডিও আছে, ইলেকট্রন কনফিগারেশনস ইন এক্সাইটেড স্টেট, বা উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমরা দেখে নিতে পারো, এখানে আমি ব্যাখ্যা করেছি এই একাধিক যোজনী কেন হয়। কিন্তু এই টপিক পড়ার সময় মনে রাখতে হবে, এই যে একাধিক যোজনী এখানে আছে, এই যে একাধিক যোজনী আছে, 2টা 3টা 4টা, এই একাধিক যোজনীটাকেই বলা হয় পরিবর্তনশীল যোজনী বা ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ইংরেজিটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি। সো এই পরিবর্তনশীল, এটার ইংরেজি হচ্ছে ভ্যারিয়েবল। যদি একাধিক থাকে, এর মধ্যে যেটা সবচেয়ে বেশি যোজনী, অ্যামং দেম দ্য ম্যাক্সিমাম, অ্যামং দেম দ্য ম্যাক্সিমাম, এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। আর যেই যোজনীটা ব্যবহৃত হচ্ছে যৌগে, সেটা সক্রিয় যোজনী। আর সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত যোজনী পাওয়া যায়। কেমন? যেমন সিম্পল একটা চিন্তা করো, তোমরা যখন নাম শুনেছ ফেরাস ক্লোরাইড, 100% শুনেছ। আবার আমি যখন FeCl3 বলি, এটা ফেরিক ক্লোরাইড। এবার মজার ব্যাপার দেখো, এই দুইটার মধ্যে যেটা কম, ধরো কপারের ক্ষেত্রে 2টা আছে যোজনী, 1 2। এর মধ্যে যেটা কম, এটার নামের উচ্চারণ হয় আস। উচ্চারণটা আস, বাংলা না, ইংরেজি শব্দ, কিন্তু উচ্চারণ আমরা করছি আস। আর যখন একাধিক যোজনীর মধ্যে বেশি যোজনীটা ব্যবহৃত হবে, আমরা এটাকে উচ্চারণ করি ইক, করতে হয়। তাহলে আমি যখন এখানে বলবো, এটা বলবো ফেরাস ক্লোরাইড, এটা বলবো ফেরিক ক্লোরাইড, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা জানি আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3। এখানে কত ব্যবহৃত হয়েছে? 2। কিভাবে বুঝলাম? এই যে 2 দেখে, এখানে ব্যবহৃত হয়েছে 3। তাহলে আমি জানি কিন্তু আয়রনের সর্বোচ্চ 3, বাট এখানে ব্যবহৃত হয়েছে 2। তার মানে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সর্বোচ্চ যোজনী, আয়রনের সর্বোচ্চ এমনিতেই 3, কিন্তু এইখানে সক্রিয় যোজনী 2। সক্রিয় কত? 2। তার মানে আমি জানি সর্বোচ্চ কত? 3। তাহলে ফেরাস ক্লোরাইড যৌগে সুপ্ত যোজনী হচ্ছে 3 - 2 অর্থাৎ 1। কমন হিসাব। কেমন বলছেন এগুলা? যেমন চিন্তা করো CO, এটার মানে কি? কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইড যৌগে আমি জানি কার্বনের যোজনী এখানে 2 ব্যবহৃত হয়েছে, অক্সিজেনেরও 2। এই কারণে C2O2 লিখতে হচ্ছে না, তাই না? এই কারণে কার্বন মনোঅক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী 2, কিন্তু আমি জানি কার্বনের যোজনী 4 হয়। তার মানে এটা পরিবর্তনশীল যোজনী ডেফিনেটলি, কারণ সর্বোচ্চ তখনই আসবে যখন ওর একাধিক হবে। এখন কোন একটা স্টুডেন্ট যদি সব সাবজেক্টে 80 পাইল, 80 80 80, ওর সর্বনিম্নও 80, সর্বোচ্চও 80, এটা কিন্তু পরিবর্তনশীল না। কিন্তু ওর দেখো 2 হয়, 4 হয়। এই কারণে যখন কোনো যৌগে যে যোজনীটা ব্যবহৃত হবে এটা আইডেন্টিফাই করা যাবে, তখন সেটা হচ্ছে তার সক্রিয়। এখন এমন যদি হয় যে জিঙ্ক ক্লোরাইড, ওর সর্বোচ্চটাই 2, ওর একটাই যোজনী, ওর এখানে 2 ব্যবহৃত হয়েছে, তাহলে যদি কোনো একটা যৌগে তার 2 ব্যবহৃত হয় যোজনী এবং আর তার কোনো এক্সট্রা যোজনী নাই, তখন আমরা বলবো কি এটা সুপ্ত যোজনী 0। সুপ্ত যোজনী 0। বোঝা গেল বিষয়টা? তোমরা এই যে টম্পি ভৌমিক ইজ এনিওয়ান ফ্রম চিটাগাং কেন দরকার?
তুমি তো এই ফেসবুক লাইভটাতে তোমার এমবি খরচ করে আসছো কেন? পড়ার জন্য তো। পড়ো, তোমার যদি অন্য পারপাস থেকে সেটা অন্যভাবে সার্ভ করো, কিন্তু এইখানে একটু পড়ার দরকার আছে। পড়তে না চাইলে সমস্যা নাই, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, সরে যেতে পারো। বাট এই যে মুনতাসির আহমেদ মানসিব, খুব মজা লাগছে তুমি যে লিখলা আই এম ফ্রম মার্স। ইউ আর নট ফ্রম মার্স, এটা ঠিক না। ডোন্ট ডু ইট। ওকে, এরপর পরের যেই টপিকটা সেটা হচ্ছে যৌগমূলক। তোমরা যদি যৌগমূলক বুঝতে চাও, তোমরা যদি এটাকে আলাদা করে বুঝতে চাও, তোমরা দেখো আমি আলাদা একটা ভিডিও দিয়েছি যৌগমূলকের। তুমি যদি একটা যৌগমূলক ফাহাদ স্যার লিখেও সার্চ করো, তুমি আমার একটা আলাদা যৌগমূলকের ভিডিও পাবা। তো এখন এই যে যৌগমূলক শব্দটা যেখানে বলেছে, এটা নিয়েও যদি প্রবলেম থাকে তোমাদের, তাহলে আমি একটু বলি। যৌগমূলক ইংরেজি হচ্ছে র্যাডিক্যাল। ক্লাস 10-এর অনেক স্টুডেন্ট আছে যার কাছে এই পড়াগুলো দেখলে তার কাছে খুব ইজি লাগবে, মজা লাগবে, কারণ ও পারে। কিন্তু আমি একদম প্রাথমিক দিক থেকে ব্যাখ্যা করছি। যৌগমূলক ইংলিশ হচ্ছে র্যাডিক্যাল, তাই তো? র্যাডিক্যাল কাকে বলছি? একাধিক যোজনী এক হবে, একাধিক মৌল এক হবে, সরি। এখন একাধিক মৌল এক হইলে কি হইতে পারে? একাধিক মৌল এক হইলে এরকম হইতে পারে, তখন একটা পজিটিভ সাইন থাকবে, এটাকে আমরা অ্যামোনিয়াম বলছি। আবার যখন আমি এরকম বলবো সেটা ফসফোনিয়াম হয়ে যাবে। আবার আমি যখন OH বলবো এটা হাইড্রক্সিল হবে। যখন আমি NO3 বলবো এটা নাইট্রেট হবে। SO3 বলবো এটা সালফাইট হবে। আমি SO4 বলবো সালফেট হবে। যখন আমি CO3 বলবো এটা কার্বনেট হবে। যখন আমি PO4 বলবো এটা ফসফেট হবে। এখন তুমি বলছো স্যার আপনি যে 3 মাইনাস দিলেন এটা কি? এই 3 হচ্ছে ওর চার্জ বা আধান। এখন এই ফসফেট ওর যোজনী কিন্তু 3। এই যে এগুলো আছে না, এগুলার যোজনী হাইড্রক্সিলের হচ্ছে 1, নাইট্রেটের 1, বাকি 3টার হচ্ছে 2, এদের যোজনী হচ্ছে 1। এখন যখন আমরা যৌগ লিখতে যাই তখন আমরা কি লিখি? আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি হয়। তখন আমার কমন সেন্স কি বলে? আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যখন আমি এটাকে এক্সচেঞ্জ করব, এটা কিন্তু এক্সচেঞ্জ হয়, তখন আমরা লিখি যে এটা হচ্ছে H2O। তার মানে দুইটা মৌলের যোজনীকে উপরে রেখে যে আমরা যখন ক্রস করব, এটার মানে বোঝায় এটা সংকেতটা এরকম হবে। যখন একটা স্টুডেন্টের মাথায় এই জিনিসগুলো সেট হবে তখন ওর কাছে কেমিস্ট্রি পড়াটা আনন্দের হবে। তাইলে এখন তোমরা বলো যে তোমরা যারা লেখাপড়া করছো, তোমাদের লেখাপড়ার পিছনে যে খরচ হচ্ছে, এই খরচটা কে বিয়ার করছে? তোমার ফ্যামিলি, তোমার বাবা মা। বাবা মা না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে কোনো লিগ্যাল গার্ডিয়ান, কেউ না কেউ তোমার পিছনে ইনভেস্ট করতেছে। লেখাপড়ার একটা খরচ আছে। তো এই যে বাবা মা কষ্ট করে বা লিগ্যাল গার্ডিয়ান কষ্ট করে তোমার পেছনে ইনভেস্ট করতেছে, তোমার কাছে যদি সব কিছু ফান মনে হয়, তাহলে তারা যারা ইনভেস্ট করছে তাদের তোমার কাছে ডিমান্ডটা কোথায় থাকলো? সো এই কারণে আমার মনে হয় যে একটু আমাদেরকে ব্যাক এন্ডে চিন্তা করা উচিত। তো এই জিনিসগুলো যে একটা স্টুডেন্ট পড়বে, ওর মাথাতে এটা চিন্তাও থাকতে হবে যে আই এম স্টাডিং, আমি পড়ছি, তার মানে এই পড়াগুলো আমার কাছে ক্লিয়ার হইতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সো এখানে কিন্তু একটাও কঠিন কিছু না। যেমন মনে করো তুমি যদি এখন অ্যামোনিয়াম সালফেট লিখতে চাও, তা কি হবে? তুমি জানো যে অ্যামোনিয়ামের যোজনী 1, তোমার এটা জানা আছে, আর সালফেটের যোজনী 2, তাহলে এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হইলে অ্যামোনিয়াম এটা হবে 2, এটা হবে এইরকম, এটা অ্যামোনিয়াম সালফেটের সংকেত। এখন তোমাদের কারো যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি বলবো খুবই সরি, তোমার বোঝাই হয় নাই যে এটা কীভাবে হইল।
এখন তুমি চিন্তা করছো স্যার এখানে যে ব্রেকেট দিলেন এটার তো ব্যাপারটা বুঝলাম না। কেন বুঝবে না? অ্যামোনিয়াম এটা তো পুরাটা একটা। এখন তুমি যদি এখানে অ্যামোনিয়াম ব্রেকেট না দিয়ে 2 দাও, এটার মানে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হাইড্রোজেন আছে 42টা। কিন্তু বিষয়টা তো এরকম না। বিষয়টা কীরকম? ও একটা যৌগমূলক, ওর 2টা আর সালফেট একটা মিলে একটা যৌগ হয়েছে, এটার নাম অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। এখন এখানে পরমাণু কয়টা আছে এটাও যদি হিসাব করো, তাহলে নাইট্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 4 আর 1 কত? 5, 5 দুগুণে 10, 10 আর 1 11, আর 4 হচ্ছে 15। অ্যামোনিয়াম সালফেট এই যৌগে 15টা পরমাণু আছে, 15টা পরমাণু আছে এবং 1 2 3 4 ধরনের মৌল আছে। এগুলা কি ক্লিয়ার হবে না? এখন তুমি যদি চিন্তা করো, তুমি সোডিয়াম ফসফেট লিখবা, সোডিয়াম ফসফেট লিখবা, তাহলে তোমার চিন্তায় কি থাকবে? তুমি জানো যে সোডিয়াম এর যোজনী 1, তুমি জানো, এবং ফসফেট এর যোজনী 3। তাহলে কি হবে? এক্সচেঞ্জ হলে কি হবে? এক্সচেঞ্জ হলে হবে Na3PO4। এটা হচ্ছে সোডিয়াম ফসফেটের সংকেত। এবং কেউ যদি প্রশ্ন করো স্যার এগুলো কি পরীক্ষায় আসবে, এই প্রশ্ন করলে জীবনে কোনো দিন লেখাপড়া হবে না, কোনো দিন হবে না। আমি বলে দিচ্ছি কেন। রিজন হচ্ছে তোমার এটা পড়ার আগে তোমার মাথায় যদি প্রশ্ন আসে যে এটা পরীক্ষায় আসবে, যদি আসে তাইলে আমার ইন্টারেস্ট হবে বা আমি পড়বো, আর যদি না আসে তাহলে পড়বো না। এই চিন্তাটা করলে লেখাপড়াটা হবে আধুরা, অসম্পূর্ণ, ইনকমপ্লিট। পরীক্ষা আসবে, কি আসবে এটা চিন্তা করবো একেবারে সব কিছু বোঝার পরে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রাথমিক ডিসকাশন। এইগুলো নিয়ে আমি অলরেডি ব্যাখ্যা দিয়েছি। তুমি যদি তোমার যদি মনে হয় যে এগুলা বোঝার জন্য আর একটু ডিটেইলিং দরকার, তাহলে যৌগমূলকের আমার ভিডিও দেওয়া আছে। আমি এই অধ্যায়ের তো ভিডিও আপলোড করেছি, যৌগমূলক নিয়ে আলাদা ভিডিও করেছি, যৌগ কিভাবে হয় তাও ব্যাখ্যা করেছি আমার জায়গা থেকে। এবার দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এটা হচ্ছে আমি এতক্ষণ যা আলাপ করলাম তোমাদের বইয়ের 88 পেজে, 88 পেজ নাম্বার 88। এখানে যা লেখা আছে একটু সুন্দর করে পড়ো। তোমাদেরকে এই যে 1300 জন ফেসবুক লাইভে আছো তোমরা, তোমাদেরকে একটা কথা বলি। তোমরা জানো যে আমি একজন খুব ডেডিকেটেড একটা মানুষ যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে। কেন বলছি? কারণ আমি আমার নিজের ফোন নাম্বারটা আমার ফেসবুক পেজে দিয়েছি, যাতে কারো কোনো প্রবলেম হইলে অন্তত ডিসকাস করতে পারে। কিন্তু ডিসকাস করার সময় ওরা যখন আমাকে প্রশ্ন করে, আমার খুব কষ্ট লাগে ভিতরে। ওরা আমাকে প্রথম প্রশ্ন করে স্টুডেন্ট ফোন দিয়ে, স্যার এটার কি ভিডিও আছে? স্যার এটার কি ভিডিও আছে? আমার কষ্টটা লাগে কখন? যখন আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি একবার নিজে পড়েছ? বলে না স্যার। কেন পড়ো নাই? বলে স্যার আগে ভিডিও দেখবো তারপরে পড়বো। এর চেয়ে ডাম্বেস্ট আইডিয়া, এর চেয়ে বাজে জিনিস আর হইতে পারে না। আগে ভিডিও থাকতে হবে কেন? আচ্ছা আমি ফেসবুক লাইভ করতেছি কেন? কারণ মনে হচ্ছে 2টা কাজ হবে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা একটা কি বলে, তোমাদেরকে ইন্টেনশনালি আমি চাচ্ছি যে তোমরা একটু লেখাপড়ার সাথে থাকো, কারণ এই টাইমটা তো চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যদি তোমাদের প্রবলেম হয় বুঝে নিতে পারো। কিন্তু তোমাদের যদি চিন্তা এমন থাকে যে আগে ভিডিও থাকতে হবে এরপরে আমি বুঝবো, তাহলে কি হবে জানো? তোমার পায়ে পা থাকবে কিন্তু পায়ের নিচে মাটি থাকবে না। কারণ তোমার তো নিজস্ব চিন্তা ভাবনাটা ডেভেলপ করতে হবে। তুমি কখন ভিডিও খুঁজবা? যখন বইয়ে আছে, তুমি চিন্তা করছো, তুমি পড়াশোনা করছো, এরপরে তুমি পারো নাই, কয়েকবার চেষ্টা করার পর তুমি ফেল হচ্ছ, এরপর তুমি ভিডিও খুঁজবা। কিন্তু আগেই ভিডিও খুঁজলে ভিডিও থাকতে হবে, এরপর পড়া হবে। এর চেয়ে বাজে চিন্তা আর নাই। প্লিজ একটু এটা ব্রেন থেকে সরাও। তা না হইলে এই হাজার হাজার লক্ষ লক্ষ ফেসবুক লাইভ, ইউটিউব চ্যানেল, টিচার, এমবি এবং সময়, সব কিছুর রেজাল্ট হবে একটা বড় গোল্লা।
ওই গোল্লাটা যদি ডিম হইতো তাও ডিম ভাজা খাওয়া যেত, কিন্তু এই গোল্লাটা দিয়ে কাজ হবে না, ওটা আলটিমেটলি নাথিং। সো বেসিক ডেভেলপমেন্ট করতে হবে। একটু বলে নিলাম মাঝখান দিয়ে। তোমাদের বইয়ের মধ্যে আণবিক সংকেত, গাঠনিক সংকেত দেওয়া আছে। যেমন মনে করো, এটা খুব মজার জিনিস, অনেক স্টুডেন্ট চিন্তা করে, স্যার একটু ব্যাপারটা বোঝায় বলেন, এইটা তো পানি, আপনি অনেকবার বলছেন, এটা হচ্ছে অ্যামোনিয়া, সারাদিন দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আমি এখন 89 পেজে আছি, 89 পেজে, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। তারপরে এটা নাইট্রিক অ্যাসিড। বলে স্যার এই যে এটা লিখলেন, এটা কি লিখলেন, এটা কি সংকেত? কি সংকেত? এটা আণবিক সংকেত। এটা কি সংকেত? আণবিক। বলে এইটা কি বিষয়টি একটু ভাইঙ্গা বলেন। আণবিক সংকেত মানে হচ্ছে অণুর সংকেত। সহজ হিসাব, পানির একটা অণু, এটার নাম হাইড্রোজেন অক্সাইড, H2O, অ্যামোনিয়া, অণু, এটার সংকেত আণবিক সংকেত। এখন আপনি যদি এটাকে ভেঙে লেখেন যেটা গঠন কেমন, দেখতে কেমন, তাইলে আসেন মজার ব্যাপার। আপনি যখন পানি লিখবেন, এই অক্সিজেন লেখা, এটাকে এইভাবে লিখতে হবে। আপনি যখন সালফিউরিক অ্যাসিড লিখবেন, তখন আপনাকে এইভাবে লিখতে হবে। বলে স্যার বলেন কি, এইটা কিরকম দেখতে, এমন কেন? আচ্ছা, যখন তোমার মাথায় এবার কেমিস্ট্রি ঢুকতেছে আস্তে আস্তে, তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা এইটা এরকম হইলো কেন। তোমার মাথায় তখন চিন্তা হবে, তাইলে এই দাগটার মানে কি? আমরা যখন কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়ি, ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ কেমিস্ট্রি, জৈব যৌগ অসাধারণ, তখন আমরা কি লিখি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যালকেন, কার্বন কার্বন ট্রিপল বন্ড অ্যালকাইন। তো এই যে 3 বন্ড, এটার মানে কি? মানে হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে ওদের ভিতরে একটা বন্ধন তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে। এবং এটা সিঙ্গেল বন্ড কেন হইলো, ডাবল বন্ড কেন হইলো, ট্রিপল বন্ড কেন হইলো, এইটা বুঝতে গেলে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা মৌল চায় স্টেবল হইতে। বলে এইটা কেমন কথা? স্টেবল, স্ট্যাবিলিটি, স্থায়িত্ব বা স্থিতিশীলতা, তারা চায় তাদের বাইরে 8টা ইলেকট্রন থাকুক। এটাকে অষ্টক সূত্র বলে, দ্য ল অফ অক্টেট। এটা নিঃসন্দেহে তোমাদের মাথায় আছে, ল অফ অক্টেট। অক্টা মানে হচ্ছে 8। আরেকটা আছে ডুয়েট, ল অফ ডুয়েট। ডুয়েট মানে হচ্ছে 2-এর সূত্র, মানে ইলেকট্রনগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, যেখানেই থাকুক জোড়ায় জোড়ায় থাকে, 2-এর সূত্র। অক্টেট মানে কি? ওর বাইরে কয়টা লাগবে? 8টা লাগবে। কিন্তু 8টা লাগবে, তার মানে কয় জোড়া? 4 জোড়া লাগবে। সুতরাং 2-এর সূত্র এবং 8-এর সূত্র পাশাপাশি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। অষ্টক সূত্র বা ল অফ অক্টেট হচ্ছে, ল মানে কি? দে হ্যাভ দ্য টেন্ডেন্সি to be the stable, I mean to acquire the stability because of what? Because of, ওরা জানে বা মৌলগুলোর ভিতরে টেন্ডেন্সি হচ্ছে যে সর্ববহিস্থ শক্তি স্তরে যখন 8টা থাকে, তখন ও কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, বিকজ ওই 8টা ইলেকট্রনের কারণে ওর বাইরে একটা স্টেবিলিটি অর্জন হয়, ও দিতেও চায় না, নিতেও চায় না। এবং এই দিতে নিতে না চাওয়ার কারণে ও যখন স্টেবিলিটি অর্জন করতে চায়, তখন ওর যখন কম থাকে তখন ও চায় কেউ তাকে দিক, আর ওর যখন বেশি থাকে ও চায় কাউকে দিয়ে দিতে। এই তখন ক্লিয়ার? আরো ব্যাখ্যা দিয়ে বুঝাই দেন। যদি H2O হয়, এটার ব্যাখ্যা কত দিয়েছি আমি? আচ্ছা, অ্যামোনিয়ার চিন্তা করো, নাইট্রোজেন। আচ্ছা, তারও আগে একটু বলি, এই যে আমি এখন এটা লিখলাম, এটাকে কি বলছি আমি? এটাকে বলছি হচ্ছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত ইংলিশ কি? ইংলিশ হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। আর এটা কি? মলিকিউলার ফর্মুলা, আণবিক সংকেত। এটা কি? ভেঙে চুরে লিখলে গাঠনিক সংকেত।
এখন এই গাঠনিক এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য হচ্ছে আণবিক সংকেত আমরা সাধারণত ব্যবহার করি বিকজ এটা ব্যবহার করা ইজি। সালফিউরিক অ্যাসিড লিখতে গেলে যদি আমাকে বারবার এইভাবে লিখতে হয় এটা একটা অসুবিধাজনক, কিন্তু আমাকে এভাবে জানা লাগবে যে কেন এটা হইল, বিকজ সালফারের যোজনী এখানে কত 1 2 3 4 5 6। অক্সিজেনের হাত দেখো কয়টা, 2টা, এই যে এই পাশে একটা এই পাশে একটা। আবার অক্সিজেনের দেখো 2টা। হাইড্রোজেনের কয়টা, এই দেখো একটা একটা। এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা। তার মানে সবার যোজনী খেয়াল করো, হাইড্রোজেন 1, অক্সিজেন 2 2 1 2 2 6। মিলাও। সহজ না? বুঝতে পারলেই সহজ। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার এই চ্যাপ্টার কি কঠিন? তখন ওরে মন চায় একটা বাড়ি মারি, ও পরেই তো নাই, কঠিন খারাপ কি বুঝবে বা কঠিন সহজ কি বুঝবে? যে পারে তার জন্য সব সহজ, যে পারে না তার জন্য সাইকেল চালানো কঠিন, সাঁতার দেওয়াও কঠিন, দৌড়ানোও কঠিন। আর যে পারে সে সব পারে। এটা একটু মুছে দেই। অনেক স্টুডেন্ট বলতেছে এগুলো তো খুব ইজি। আমি জানি ইজি, ইজি থেকেই হচ্ছে একদিন স্কুইজি হবে। এইবার তোমরা দেখো, ওহিদুল ইসলাম তপু, থ্যাংক ইউ। এবার তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ ঠান্ডা মাথায় 88 নাম্বার পেজটা পড়বা, 88 বুঝে পড়বা, বুঝে। তোমরা এই যে অষ্টকের নিয়ম 2 এর নিয়ম বলেছি আছে তোমাদের বইয়ে 90 নাম্বার পেজে, সহজ জিনিস। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, এটা কি ব্যাখ্যা করার দরকার আছে? এই যে জিনিসটা তোমাদের বইয়ে 1:2:2p6 3:3p6 4:4p6 দিয়ে বোঝাইছে, কি বুঝাইছে? লাস্টে কি হয়? লাস্টে হয় হচ্ছে NH2NP6। সহজ কথা। তোমার কি কি আছে নিষ্ক্রিয় গ্যাস? তোমার আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আছে না এগুলা? তো কত করে আছে? হিলিয়ামের তো 2, তো লাস্টে এটার কি? নিয়নের কত? 2s2 2p6। এটার কি? 3s2 3p6। পরেরটার কি? 4s2 4p6। এটার কত? জেননের 5s2 5p6। এটার কত? সহজ, 6s2 6p6। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি NS2NP6। এই n এর মান কি? n মানে কি? নাম্বার, সংখ্যা। কত? 1 2 3 4 5 6। তো তাই হবে 2 2 3 3 4 4 5 5। যখন কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে NS2NP6 থাকে সেটা হচ্ছে স্টেবল, সেটা হচ্ছে স্থায়ী, স্থিতিশীল হয়। ক্লিয়ার? মন থাকবে? তোমাদের আমি আবারও বলছি, হ্যাঁ অর্গানেশন আছে, মনিরা আক্তার অর্গানেশন আছে, লিখি নেই। হ্যাঁ, পোলারিটি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবো। তোমাদের যাদের ওই যে কমেন্ট দেখতে ভালো লাগছে না, তোমরা একটু সরায় দাও, এটা বেটার হবে। একটু সরায় দাও, তাইলে কিছু আসবে না, জাস্ট শুনলেই হবে। কমেন্ট করার দরকার নেই, হ্যাঁ, নো নিড, যদি ভ্যালিড কোয়েশ্চেন থাকে। নাম্বার, এরপর তোমার পেজ নাম্বার হচ্ছে 92-তে। এ তো আরও মজার জিনিস। মজার জিনিস মানে হচ্ছে এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে বেসমেন্ট। এটার পাশে একটা শব্দটা না লিখলে হবে না। এটা হচ্ছে বেসমেন্ট অফ কেমিস্ট্রি। এটা একটু লিখি, এই চ্যাপ্টার হবে না কিন্তু এটা না পড়লে ভালো মতন। এবং একটা ক্যাটায়ন অ্যানায়নের একটা কনসেপ্ট আসছে, এটা আবার কি জিনিস? এটা বুঝতে গেলে আমরা জানি এখানে হচ্ছে আয়নিক, এটার আরেকটা কিন্তু বাংলা আছে, তড়িৎ যোজী বন্ধন। এখন আমি শব্দের ব্যাখ্যায় যাব না, কারণ একটা লিমিটেড লেভেলের ক্লাস। মনে করো এটা দিয়ে যদি আমি ফেসবুক লাইভ করি তাহলে 6 ঘন্টার ফেসবুক লাইভ হবে। যদি এই চ্যাপ্টার এসএসসি লেভেলে ব্যাখ্যা করতে হয়, একদম 0 to 100, আমি একদম প্রাইমারি লেভেল থেকে স্টার্ট করলে 6 ঘন্টা লাগবে। কিন্তু এই 6 ঘন্টার মানে তোমাকে স্পুন ফিডিং করানো না। এই 6 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা দিব, তুমি 5 ঘন্টা দিবা,
তাইলে পড়া হবে। কারণ গুরু তোমাকে পায়ে হেঁটে দিতে পারবে না, তোমাকে পথ দেখায় দিবে, ওইখান দিয়ে যাইতে হবে, তুমি সেভাবে যাবা। এই বন্ধনটার নাম তড়িৎযোজী। ইংরেজি হচ্ছে আয়নিক, তাই না? ইংলিশ হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এটা কেমনে হয়? সহজ হিসাব, এই তড়িৎযোজী বন্ধন হয় ধাতু আর অধাতু মিলে। বলেন কি কেন হয়? কারণ পর্যায় সারণীর গ্রুপ 1, 2, 3 এরা হচ্ছে মেটাল গ্রুপ, তাই না? ওদের বাইরে 1, 2, 3 ইলেকট্রন থাকে, অষ্টক ফিল আপ করার জন্য বা 8টা হওয়ার জন্য ওদের দিতে হয়, ইলেকট্রন দিতে হয়। তো পৃথিবীতে কেউ কি দাতা হইতে পারবে যদি গ্রহিতা না থাকে? টাকা দিতে হইলে, টাকা দিয়েছি এটা বলতে গেলে কারো না কাউকে রাখতে হবে যে টাকাটা তার লাগবে। তো ইলেকট্রন যদি কেউ দেয়, সেই ইলেকট্রন নেওয়ার মতন কেউ না কেউ থাকতে হবে, সমান সংখ্যক, ইলেকট্রোভ্যালেন্ট। তো এখন আমরা কি জানি? আমরা জানি জীবনটা ভরে তোমরা এই সোডিয়াম আর ক্লোরিন পড়ে আসছো, যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায়, পড়ছো? কিন্তু আমরা সাধারণত ইলেকট্রনের আগে মাইনাস চিহ্নটা এইভাবে ব্যবহার করি না, না করে আমরা উল্টায় লিখি, এটা সোডিয়াম প্লাস হবে, একটা ইলেকট্রন ওই পাশে যে। এখন মনে রাখতে হবে, এই যে ইলেকট্রন দিয়ে দিল, এই ইলেকট্রন দেওয়া মানে হচ্ছে জারণ। এই ইলেকট্রন দেওয়া মানে কি? জারণ, অর্ধ বিক্রিয়া। জারণ কিন্তু একটা বিক্রিয়া না। এখন এখানে একটা ইলেকট্রন দিয়েছে, তুমি এখন ঠান্ডা মাথায় ভাবো, এই একটা ইলেকট্রন রিসিভ করবে কে? ধরো ফ্লোরিন। কারণ ধরো না, আসলেই ফ্লোরিন, কারণ ওর তো বাইরে 7টা, ওর ওই একটা ইলেকট্রন হলেই তো হয়, তাইলে তো ওর বাইরে 8টা হয়ে গেল। এখন এই যে পজিটিভ আর নেগেটিভ হইল, এই পজিটিভ নেগেটিভ শুধু সোডিয়াম দিয়ে বুঝতে হবে না, যে কোনো ধাতু ইলেকট্রন দিয়ে দিলে সে ক্যাটায়ন হবেই। তো ক্যাটায়ন যখন হয়, ক্যাটায়ন মানে কি? পজিটিভ আয়ন। আমি শব্দটা কি বলছি? ক্যাটায়ন, এটা হচ্ছে পজিটিভ। আর তুমি যখন অ্যানায়ন বলবা, এটা কি? নেগেটিভ। মাথায় রাখতে হবে তো বিষয়টা, ক্যাটায়ন অ্যানায়ন। এখন আমি যখন বুঝলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়েছে, সেই ইলেকট্রনটা ও নিয়েছে, তাহলে ইলেকট্রন নেয়া মানে হচ্ছে বিজারণ। ইলেকট্রন নেওয়া মানে কি? বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে জারণ বিজারণ হচ্ছে, সেটা আবার আলাদা কনসেপ্ট, পরের ক্লাসে বলবো। তাহলে এখন সোডিয়াম প্লাস আর এই ফ্লোরিন মাইনাস যখন মিলবে, তো কেন মিলবে? কারণ হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, বিকজ তাদের মধ্যে কিন্তু একটা চার্জের হেরফের আছে। তো পজিটিভ চার্জ উইল অ্যাট্রাক্ট দ্য নেগেটিভ চার্জ অ্যান্ড দে উইল ক্রিয়েট আ বন্ড which is called electrovalent bond, ionic bond. তো এখন সোডিয়াম আর ফ্লোরিন মিলে কি হবে? সোডিয়াম আর ফ্লোরিন মিলে সুন্দর করে সোডিয়াম ফ্লোরাইড হবে। পৃথিবীর বেস্ট সহজ এক্সাম্পল আয়নিক বন্ধনের, একটা ইলেকট্রন দিয়ে। এখন তুমি যদি চিন্তা করো, স্যার ম্যাগনেসিয়াম দিয়ে একটু বলেন না। বাবা, তাজু আর স্যার তাজু, হ্যাঁ তুমি প্রশ্ন করবা, আমিও দেখব, কিন্তু আমি বোঝানোর পর তোমার প্রশ্ন থাকলে করো। এটা একটু মুছে দেই। ওকে, যদি এটা হয় যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, মনে করো যে ম্যাগনেসিয়াম, ওর বাইরে 12টা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন, তো ও কী করবে? 2টা ইলেকট্রন দিবে তো। তো এখন ও 2টা ইলেকট্রন দিয়ে Mg2+ হবে। তাহলে কয়টা ইলেকট্রন দিয়েছে? 2টা। এখন এই 2টা ইলেকট্রন কে নিতে পারে? যার 2টা দরকার, অথবা এমন 2জন যার একটা করে দরকার, তাই না? এখন মনে করো ক্লোরিন, ওর বাইরে তো 17টা, ওর একটা দরকার।
তাহলে দুইটা ইলেকট্রন তো একটা ক্লোরিন নিতে পারবে না, পারবে? বা একটা ফ্লোরিন নিতে পারবে না, দুইটা ক্লোরিন লাগবে। তখন কি হবে? ওই দুইটা ক্লোরিন ওই দুইটা ইলেকট্রন নিয়ে কি হবে? 2Cl মাইনাস। ওকে, তাহলে এখন যুক্ত হয়ে কি হবে? Mg2 প্লাস 2Cl মাইনাস, তাই না? এটা হবে MgCl2। খুব খেয়াল করতে হবে এটা। এখানে কিন্তু এই জায়গার মধ্যে এই Cl2 মাইনাস দেওয়া যাবে না, এটা কিন্তু রাইট না, দিস ইজ নট রাইট। এটা লিখতে হবে। কেন? কারণ এখানে দুইটা ক্লোরিন, Cl2 মাইনাস ইজ নট রাইট, 2Cl মাইনাস হবে, এবং এটা একটা আয়নিক যৌগ। তো এখন একটা ক্লোরিনের পক্ষে দুইটা ইলেকট্রন নেওয়া তো পসিবল না। এখন যদি ক্লোরিনের জায়গায় যদি কি থাকতো? অক্সিজেন থাকতো, তাহলে চেহারাটা কেমন হইতো? ক্লোরিনের জায়গায় অক্সিজেন যদি থাকতো, ও তো একাই দুইটা ইলেকট্রন নিতে পারে, তাহলে O2 মাইনাস নিয়ে এইবার O2 মাইনাস হবে, বিকজ ও একাই দুইটা ইলেকট্রন রিসিভ করেছে। দ্যাট মিনস এই Mg2 প্লাস আর O2 মাইনাস মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে। টিউলিপ, থ্যাংক ইউ, সুন্দর বলেছ। টিউলিপ, তোমার একটু ভুল হয়েছে, দুইটা ক্লোরিন একটা ইলেকট্রন নিবে না, দুইটা ইলেকট্রন নিবে। মায়াবী ঝিলিক বন্যা, কি কোয়েশ্চেন তোমার? ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, লেট মি নো ইউর কোয়েশ্চেন। স্যার, এরাও তো একটা একটা করে দরকারে, তারা কি নিতে পারবে? পারবে, বাদ যাবে না কোনো শিশু। থ্যাংক ইউ। মাহমুদুল হাসান শোভন, কি দরকার এই ধরনের কথা বলার? নো নিড, নো নিড। ভাইয়া, এই ভিডিও কি শেয়ার করতে পারবো? ফেসবুক লাইভ মানুষ করাই হচ্ছে শেয়ার করার জন্য, কিন্তু শেয়ার করে হবেটা কি? যাদের শেয়ার করতে হবে তাদের তো লেখাপড়া করতে হবে, আর লেখাপড়া তো হচ্ছে আধা ঘন্টার বিষয় না যে টুক করে হয়ে গেল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মনুষ্যত্ব বাড়াইতে হবে। রাজদীপ বড়ুয়া, ইংলিশ তো আসলে বাংলা ভাষাভাষীর জন্য এই মুহূর্তে আমি তো ইংলিশের ভার্সনের জন্য আলাদা চ্যানেল করেছি, ফাহাদস টিউটোরিয়াল। ওই চ্যানেলে আমি এই চ্যানেলটা আমি কেবলমাত্র ইংলিশ ভার্সনকে এবং ইংলিশ মিডিয়ামকে এবং ওয়ার্ল্ড যেই এটা আছে অডিয়েন্স আছে তাদেরকে কেন্দ্র করে এইখানে আমি ইংলিশ ভার্সন নিয়ে পুরো কথা বলবো। এবং ইংলিশ ভার্সনের জন্য বেসিক্যালি আমার দেশের ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য অন্তত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা সাবজেক্টের অ্যাটলিস্ট একটা গাইডেন্স আমি দেওয়ার চেষ্টা করব এখানে। এবং ফাহাদস টিউটোরিয়াল আমার যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি লাইভে আসব, এবং সেই লাইভে আসার আগে তো একটা প্ল্যানিং থাকে আমি কেন আসব বা কারা দেখবে। যারা দেখবে তাদের যে নিড বা তাদের যে ডিমান্ড থাকবে সেটা ফিল আপ করার জন্য আমি চেষ্টা করব। তুমি চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারো, এখানে আমার ভিডিও দেওয়া আছে, অলমোস্ট 250 ভিডিও দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির। এবং এরপরে আমি ডিমান্ড বুঝে চেষ্টা করব ভিডিও আপলোড করার। হ্যাঁ, ওকে। এরপরে তোমাদের সার্কেলাস পোলারিটি প্রবলেম আসতেছি। এটা বোঝা গেল। আয়নিক বন্ধন সহজ হিসাব, একজন ইলেকট্রন দিবে, কে দিবে? ধাতু। নিবে কে? অধাতু। কেমন কেমন ইলেকট্রন? সমান সংখ্যক ইলেকট্রন। ধাতু যখন সমান সংখ্যক ইলেকট্রন দিবে, ও যদি দুইটা ইলেকট্রন দেয়, অধাতু দুইটা ইলেকট্রন নিবে। হইতে পারে সে একাই দুইটা দিয়েছে, অথবা যে কোনো দুইজন দুইটা নিয়েছে, বা তিনটা দিয়েছে, যে কোনো তিনজন তিনটা নিয়েছে। এভাবে করে ইলেকট্রনগুলো যখন সমান সংখ্যক আদান প্রদান হবে, দেয়া নেয়া হবে, এবং এই কারণে আয়নিক যৌগগুলার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হয়। কেন? কারণ আয়নিক বন্ধনটা যে তৈরি হয় এটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণের কারণে, এবং এই আকর্ষণের কারণটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, হুইচ ইজ কম্পারেটিভলি স্ট্রঙ্গার
দেন দ্য কোভ্যালেন্ট বন্ড। ওকে, এখন যদি আমি সমযোজী বন্ধন চিন্তা করি, এটা মুছে দেই। আচ্ছা, সমযোজী বন্ধনের বিষয়টা কি? সমযোজী বন্ধন হচ্ছে সমযোজী, আমি সমযোজী, আমরা এটাকে কি বলছি? সম, কো ভ্যালেন্ট। তাহলে শব্দটা আসলে কিন্তু দুই শব্দ না, এক শব্দ, কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমি বলতে পারছি এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। মানে কি? সমযোজী। এটার মানে কি? সমান সমান ইলেকট্রন শেয়ার করবে, সমান সমান ইলেকট্রন। কেমন? এটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করো এখানে হচ্ছে একটা নদী, এই নদীর এই পাশে একজন আর ওই পাশে আর একজন, দুজন চিন্তা করলো একটা ব্রিজ বানাবে, কারণ দুইজনের সাথে দেখা হয় না, দুই বন্ধু দেখা করতে হবে, ব্রিজ বানাইতে হবে। ব্রিজ বানাইতে 10 টাকা লাগবে। তো 10 টাকা লাগলে কি হবে? প্রথম বন্ধু 5 টাকা দিল, দ্বিতীয় বন্ধু 5 টাকা দিল, সুন্দর একটা ব্রিজ হলো। ব্রিজের নাম কি? ব্রিজের নাম হচ্ছে, একটা দিবে, বন্ধুর ব্রিজ। আচ্ছা, যদিও বন্ধুর পথ মানে কঠিন পথ। তো ব্রিজ হইল, তো 10 টাকার ব্রিজ। এখন 10 টাকার যে ব্রিজটা হইল, ও তো দিয়েছে 5 টাকা, মানে কি 50%। ও দিয়েছে 5 টাকা, 50%। কিন্তু ব্রিজ কিন্তু দুজনই সমান সমান ব্যবহার করবে। এটাই হচ্ছে শেয়ারের মজা। তখন এক্স ওয়াইকে দেখার জন্য দৌড় মেরে পুরা ব্রিজ পার হয়ে যাবে, আবার ওয়াই যখন এক্সকে দেখা করতে আসবে তখনও দৌড় মেরে পুরো ব্রিজ পার হয়ে যাবে। ঘটনা কি এরকম হবে যে ওয়াইয়ের সাথে দেখা করতে এক্স যখন যাবে তখন মাঝখানে ব্রিজে দাঁড়ায় থাকবে যে আমি তো 5 টাকা দিয়েছি, তাহলে তো পুরো ব্রিজ আমি ব্যবহার করতে পারবো না। বিষয়টা এরকম না, যদি একটু ফানি হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা এরকম। শেয়ার করবে, বিষয়টা দুইজনের, কিন্তু দুইজন 50% কন্ট্রিবিউট করে 100% বেনিফিট পাবে। এটা হচ্ছে শেয়ার। এবং এই শেয়ার করে ইলেকট্রন, এবং এই শেয়ারের কারণে যে কোনো কিছু ভ্যালু বেড়ে যায়। শেয়ারিং এমন একটা বিষয়। তখন সমযোজী বন্ধনে কি হয়? আমরা বলছি অক্সিজেন 2টা, নাইট্রোজেন 3টা, হাইড্রোজেন 1টা, এরকম না? কারণ আমরা সব ক্ষেত্রে কি লিখি? আমরা লিখি O2 N2 H2, আমরা এটাই লিখি। তো এখন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কিন্তু ঘটনা এরকম কেন? কারণ হচ্ছে এখন ভিতরে প্রবেশ করতে হবে, যে দেখতে হবে যে বিষয়টা কি। এখন এই যে এইসব কি হচ্ছে কমেন্টে, মনে করো বাংলাদেশ গভর্নমেন্ট একটা সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল, সেই রাস্তায় পাবলিক চলাচল করবে। এখন চলাচল করার সময় কেউ যদি গাড়ি থেকে অপ্রয়োজনীয় পদার্থ রাস্তায় ফেলে দেয়, বা কেউ যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দোষ কি গভর্নমেন্টের, না যে গাড়ি চালাচ্ছে তার? সুতরাং এই যে যারা অপ্রয়োজনীয় কমেন্ট করে, ওদের মনে হয় বেসিক এডুকেশনের প্রবলেম আছে, যেটা আসলে পৃথিবীর কেউ ঠিক করতে পারবে না। উপরওয়ালার ডিরেক্ট রহমত লাগবে। এই যে তৌহিদ ইসলাম ইমন, তুমি মনে হয় প্রশ্ন করেছ। ওকে, এইবার এটা কেন হয় ডাবল বন্ড হওয়ার 2টা রিজন। একটা হচ্ছে, এই দেখো 3টা, একটা হাইড্রোজেন কি করে, ওর বাইরের যে একটা ইলেকট্রন আর আরেকটা হাইড্রোজেনের বাইরে যে একটা ইলেকট্রন, এটা শেয়ার করতেছে। তার মানে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা ওরা যে শেয়ার করতেছে, এইবার ওরা দুজনে মিলে কিন্তু ডাবল হইল। তার মানে ওরও হিলিয়ামের মতন হইল, ওরও হিলিয়ামের মতন হইল। তাহলে ওর শেয়ারিংটা হচ্ছে একটা ইলেকট্রন। এই কারণে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন হয়, সিঙ্গেল বন্ড। না টেল মি, অক্সিজেন 2টা কেন হয়? সেম রিজন, একই রিজন। অক্সিজেন 2টা হওয়ার কারণ হচ্ছে অক্সিজেনের ধর এটা অক্সিজেন, বাইরে কয়টা? 6টা। ওর কিন্তু অষ্টক পূরণ হওয়া লাগবে। 2 8 আমি দিলাম না, তোমরা দিয়ে নিও। মনে করো ওর বাইরে হচ্ছে এখন কটা? 6টা। তাহলে এই যে 6টা অক্সিজেন আর ওরও আরেকটা অক্সিজেন, 6টা। তো এখন 6টার মধ্যে
কি হবে? হবে কি? হবে হচ্ছে ওর ইলেকট্রন কয়টা? 1 2 3 4, এই যে ওর এখানে আছে 6টা। ক্লিয়ার? এটা কিন্তু ওর শেল, বাইরে 6টা। এবার ওর কয়টা? ওরও 6টা। 1 2 3 4 5 6। এইবার কমন পড়ছে কয়টা? কমন পড়ছে 4টা। তাহলে ওর আগে আছে 4টা, এখন কমন পড়ছে আরও 4টা। টোটাল ইলেকট্রন 8টা। এখানেও টোটাল ইলেকট্রন 8টা। এখন তাহলে শেয়ার করছে কয়টা? 2 জোড়া। এই যে 2 জোড়া শেয়ার করলো, এই 2 জোড়া শেয়ার হচ্ছে এই যে 1 দাগ 2 দাগ, এই কারণে 2টা দাগ হয়। তার মানে এবার আমাকে মনে রাখতে হবে বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রনের মামলাটা কি। আমি বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের আলাদা টিউটোরিয়াল দিয়েছি। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, আছে হয়তো, যারা অনেকে বোঝে না যে কোনো একটা যৌগে কয়টা মুক্ত জোড় আর কয়টা বন্ধন জোড় থাকবে, এরকম প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু কষ্ট করে, যদি তোমার কাছে সুযোগ থাকে, ইউটিউবে একটা সার্চ দিবা, মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন ফাহাদ স্যার। তুমি আমার ভিডিওটা পাবা। ভিডিও দেখার পরে তোমার যদি বুঝতে কষ্ট হয় বা এর পরেও যদি না বুঝো, তাহলে একটু কষ্ট করে আমাদের স্কুলের ফেসবুক পেজে আমাকে একটা মেসেজ দিও যে আমি বুঝি নাই। তাহলে আমি তোমার জন্য একটু দোয়া করতে হবে আবার, যে আল্লাহ তোমাকে এই পড়তে হবে রাব্বি জিদনি ইলমা, এটা পড়ে শুরু করতে হবে আবার। এমডি তৌহিদুল ইসলাম রাহাত, আই এম আন্ডারস্ট্যান্ড হয় না। আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, সবার অ্যাটেনশনে বলছে আপনাদের। ওকে, তৃষা দাস, তুমি কষ্ট করে এই যে করো, এই যে এইরকম করে কমেন্ট একটু সরাই ফেলো, তাহলে কারোর জন্য কষ্ট হবে না, একটু সরাই ফেলো। ওকে, এখন নাইট্রোজেনের কেমনে 3টা হয় আবার চিন্তা করো। নাইট্রোজেনের 3টা হচ্ছে এরকম যে নাইট্রোজেনের বাইরে কয়টা? 5টা। নাইট্রোজেন 15 না? হ্যাঁ, তো 15 হইলে বাইরে হবে 5টা। তো 5টা হইলে ধরো এটা হচ্ছে নাইট্রোজেনের আউটার মোস্ট শেল, আর এটা হচ্ছে আরেকটা আউটার মোস্ট শেল, এই তো। এখন এই আউটার মোস্ট শেলে নাইট্রোজেনের যেহেতু 5টা, এবার হিসাব করো ওর কয়টা বাইরে, এই যে 5টা। তো ওর কয়টা? ওই যে আরেকজন নাইট্রোজেন আছে, ওরও তো 5টা। তাহলে এরকম হবে। এখন কমন পড়ছে কয়টা? কমন পড়ছে 6টা। দুইজনেরই 6টা করে কমন, বাইরে আছে 2টা 2টা, তাহলে ওরও 8টা হইলো, ওরও 8টা হইলো। এবার হিসাব করে কয়টা দাগ হবে? দাগ হবে 3টা। এই যে এরকম 1 2 3, এই যে। এখন কমন পড়েছে 6টা, ওর আছে এই পাশে 2টা, ওর আছে এই পাশে 2টা, এই হচ্ছে টোটাল 8টা ইলেকট্রনের কেরামতি। সো দে অ্যাচিভড দ্য ল অফ অক্টেট। তার বাইরে 8টা ইলেকট্রন আছে। সুতরাং নাইট্রোজেনের 3টা দাগ, অক্সিজেনের 2টা দাগ, হাইড্রোজেনের 1টা দাগ, তাই তো? এখন যদি এইরকম হয় 3টা করে দাগ, তাইলে এখন তুমি আমরা বলো নাইট্রোজেন এই যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? মুক্ত জোড় 1 জোড়া যদি বলে তাহলে এর মানে 2টা। তাহলে এখানে 1টা মুক্ত জোড় আর 1টা মুক্ত জোড় আছে, টোটাল 2টা মুক্ত জোড় আছে। আর এখানে দেখো 3 জোড়া ইলেকট্রন বন্ধন তৈরি করেছে, তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন 3টা, মুক্ত জোড় ইলেকট্রন 2টা। বোঝা গেছে? একটা বন্ধন জোড় ইলেকট্রন মানে 2টা ইলেকট্রন, 3টা বন্ধন জোড় ইলেকট্রন মানে 3টা বন্ধন জোড় ইলেকট্রন মানে 6টা ইলেকট্রন। সুতরাং বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, এটার অ্যান্সার করার সময় মনে রাখতে হবে কিন্তু এখানে বন্ধন জোড় 2টা না, এখানে একটা ওইখানে একটা, টোটাল 2টা। আর এখানে মুক্ত জোড় 2টা, বন্ধন জোড় হচ্ছে 3টা, কারণ বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে যারা বন্ধন গঠন করে। এই জন্য ইংলিশ এটাকে বলা হয় বন্ড পেয়ার, বন্ধন জোড়, বন্ড পেয়ার। আর যদি মুক্ত জোড় হয় এটা হচ্ছে
লোন পেয়ার ইলেকট্রন। বোঝা গেছে? মুক্ত জোড় হচ্ছে লোন পেয়ার, বন্ধন জোড় হচ্ছে বন্ড পেয়ার। ক্লিয়ার? ক্লিয়ার যদি না হয় তাহলে তো থ্যাংক ইউ। ওকে, আফরোজা লাবণী, বুঝেছ? থ্যাংক ইউ, বুঝেছি। ওকে, ইশরাত সাইমা, থ্যাংক ইউ। তানভীর চৌধুরী মাপ্পে, এটা নাম? ওকে, থ্যাংক ইউ। ইশতিয়াক কবির ইরাম, তুমি বুঝেছ, ভেরি গুড। বুঝতে পারলেই তো ভালো। এরপরে ইন্টারমিডিয়েটে উঠে যখন দেখবা যে আরও অনেক মজার মজার পড়া আছে, আরও ভালো লাগবে। লেখাপড়াকে খারাপ লাগিয়ে কি ভালো করতে পারছি? ভালো লাগিয়েই তো ভালো হবে। জীবন তো একটাই। তোমাদের বইয়ের 100 নাম্বার পেজে, এই যে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় 96, 97, 98, 99 এবং 100 নাম্বারটা পেজের যা পড়া আছে, এটা যদি একটু পড়ো, সমযোজী যৌগ বুঝতে কষ্ট হওয়ার কথা আমার মনে হয় না। একেবারে সোজা বাংলায় সহজ সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ডেফিনেটলি পারা উচিত। কেউ বইল না যে কঠিন। সমযোজী বন্ধনের ব্যাখ্যা 97 থেকে 100 নাম্বার পেজে ব্যাখ্যা করা হয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, এরপরে তো আরও মজার পড়া আছে। সেটা হচ্ছে যে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য কী। এরপরে আরেকটা বেস্ট পড়া হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের পার্থক্য কী। কতবার যে পরীক্ষায় আসছে, কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বলার মতন না। নুরুল্লাহ, রাজীব দাদা, শাখাওয়াত এলটি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া। এখন আমাকে বলো তো 100 নম্বর পেজে কি আছে? আয়নিক সমযোজী যৌগ, এটা মুছে দিলাম। হ্যাঁ, এগুলা কিন্তু আমি একদম শর্ট এক্সপ্লেনেশন দিচ্ছি। ওই যে আমি বললাম, তোমাদের যদি মুক্তজোড় বন্ধনজোড় শিখতে হয় তাহলে একটা সার্চ দিবা, ইউটিউবে পাবা। তোমার যদি পরিবর্তনশীল যোজনী বুঝতে হয় তাহলেও সার্চ দিবা, আমি আলাদা ভিডিও দিয়েছি, আলাদা আলাদা। যৌগমূলক যদি বুঝতে হয় সার্চ দিও। আর এই চ্যাপ্টারের উপরে ভিডিও দিয়েছি, শুধু ফুল চ্যাপ্টার, যে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 ফাহাদ স্যার লিখে একটু সার্চ দিলে। কেন আমার নাম বলছি বারবার? বিকজ আই এম সরি টু সে, মানে ইউটিউব তো আর জানে না যে তুমি কি খুঁজতেছ। ইউটিউব হচ্ছে তুমি যখন লেখো, ও অ্যালগোরিদম অনুসারে খুঁজে সবচেয়ে বেশি আয়োজিত যে ভিডিওটা আছে সেটা তোমার সামনে এনে তুলে ধরে। কিন্তু তুমি যদি টার্গেটেড কোনো কিছু খুঁজতে চাও তাহলে তোমাকে টাইপিংটা বা এনকোডিংটা ভালো মতন করতে হবে, যে তুমি ওই প্রপার ওয়েতে যদি সার্চ করো ও তোমাকে ওইটা এনে দিবে, বিকজ ইটস এ মেশিন। মুছে দিলাম। এখন যদি প্রশ্ন করা হয় যে স্যার আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য কী, তাহলে আবার বলবো একটু বইটা পড়তে হবে, সহজভাবে বইটা পড়তে হবে। 10টা 10। আচ্ছা, কি পড়তে হবে? সমযোজী এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু আয়নিক যৌগগুলা ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে সংযুক্ত হয়, তাহলে এদের মাঝখানে একটা বন্ডটা স্ট্রং হয়। এই বন্ডটার নাম হচ্ছে স্থির, আমি বাংলায় লিখে দিচ্ছি, হ্যাঁ, বৈদ্যুতিক আকর্ষণ বল। এই বলের কারণে ওদের মাঝখানে একটা স্ট্রং বন্ড তৈরি, এবং এটা খুবই শক্ত কম্পারেটিভলি। এবং ওর যে স্ফটিক, মানে ওর যে স্ফটিকটা, এটা ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে এবং সবাই সবার সাথে এমনভাবে যুক্ত থাকে যে এতে এই অণুগুলাকে সরাইতে গেলে, এই অণুগুলার মধ্যে যে আন্তঃনৈবিক শক্তি আছে এটা ভাঙতে গেলে প্রচুর তাপ দিতে হয়। দ্যাট ইজ ওয়াই আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 801 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ভেরি সিম্পল এক্সাম্পল। এছাড়াও ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, যে কোনো ধাতু, যে কোনো যৌগ, মানে ধাতুর তৈরি যে আয়নিক যৌগগুলো, যে কোনো যৌগ তুমি এক্সাম্পল হিসেবে নিতে পারো। আমি সোডিয়াম ক্লোরাইডের কমন একটা এক্সাম্পল দিলাম। আবার সমযোজী যৌগের ক্ষেত্রে দেখা যাবে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের চেয়ে অনেক কম হয়, বিকজ অফ সমযোজী যৌগের মধ্যে যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বন্ধন থাকে, এটার কারণে। দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। মজার ব্যাপার হচ্ছে পেজ নাম্বার 101,
এটা কিন্তু ভুল করা যাবে না। 101 নাম্বার পেজ, 101, খুবই খুবই ইম্পর্টেন্ট এই পেজটা কেমিস্ট্রি বইয়ের। কি আছে এখানে দেওয়া আছে? সলিউবিলিটি। সলিউবিলিটি মানে কি? দ্রবণীয়তা মানে কি, কিভাবে দ্রবণীয় হয়। আবার খুবই সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। পানির যে চিত্রটা বইয়ে দেওয়া আছে H2O তে, এটা এরকম এরকম করে এইখানে কি করছে, একটা চিত্র দিয়ে ডেল্টা পজিটিভ লেখছে। এটা তোমরা জানো যে এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ আর এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। কেন এরকম হইল? কারণ হইল একটাই শব্দ, সে শব্দটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি কি কারণটা কি? কারণ হচ্ছে ওরা তো একটা সমযোজী যৌগ, পানি একটা সমযোজী যৌগ, ভেরি গুড। বাট দ্য থিং ইজ, ওর যে ইলেকট্রন ও যে শেয়ার করে সেই শেয়ারকৃত ইলেকট্রনটা থাকা উচিত ছিল উভয় পরমাণুর একদম মাঝখানে থাকবে। কিন্তু কি হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের একটা টান বেশি থাকে ইলেকট্রনের প্রতি। এই টানের কারণে ও কি করে, কিঞ্চিত ওর দিকে সীমিত আকারে নিয়ে নেয় ইলেকট্রনটা। এই কারণে ইলেকট্রন যখন ওর দিকে চলে যায়, এই টানের কারণে ও হচ্ছে নেগেটিভ হয় আর ও হচ্ছে পজিটিভ হয়। হাইড্রোজেন বিং পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। এই যে মেরু এই যে মেরু শব্দটা যে একদিক চলে যাচ্ছে, এটাকে মেরুত্ব বলে, মেরু। এবং এই কারণে এটার ইংরেজি কি? মেরু পোলারিটি। এই কারণে বলা হয় এটা হচ্ছে পোলারিটি। এই কারণে এই পানি, এই যৌগটাকে বলা হয় পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ কারণ ওদের মধ্যে পোল তৈরি হয়, মেরু তৈরি হয়। কেন? কারণ ওরা তো ইলেকট্রন শেয়ার করছে, ওদের মধ্যে পজিটিভ নেগেটিভ হবে কোত্থেকে? কিন্তু হয় এর কারণে। এই কারণে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে একটু চলে আসে, সো ও হয়ে যায় নেগেটিভ, ও হয়ে যায় পজিটিভ। আয়নিক যৌগগুলা সব পানিতে দ্রবীভূত হয়। কেন? কারণ ওরা তো এমনিই পজিটিভ নেগেটিভ, ওদের ভিতরে তো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এমনিতেই আছে। তো পানি মধ্যে ওকে দিলে এই পজিটিভ চলে যাবে নেগেটিভের কাছে, নেগেটিভ আসবে পজিটিভের কাছে। তো ওদের মধ্যে একটা ধরো টান তো থাকবেই। এই কারণে সমযোজী যৌগ সব এবং কিছু আয়নিক যৌগ সব এবং কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। সমযোজী যৌগের মধ্যে যেই সকল যৌগের এই পোলারিটি আছে, মানে কি ইলেকট্রন টানের কারণে তার দিকে আকর্ষণ হওয়ার ক্ষমতা আছে, এটা কি হবে তখন? এই পোলারিটির কারণে দ্রবণীয়তার সৃষ্টি হবে, এরকম লেখা আছে তোমাদের বইয়ে। সো এটা তোমাদের না পারার কথা না। 104 নাম্বার পেজে ধাতব বন্ধন নিয়ে কথা বলা হয়েছে। তো ধাতব বন্ধনে কি আছে? ধাতব বন্ধনে ধাতু পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে এবং পাশাপাশি থাকার কারণে ওদের বাইরের যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা ওর কাছ থেকে দূরে সরে যায়। এই কারণে ওই যে পজিটিভ যে পার্টটা এই পজিটিভ পার্টটুকুকে বলা হয় পারমাণবিক শ্বাস। এটার ইংলিশ হচ্ছে অ্যাটমিক কোর। সো হোয়াট ইজ অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস কাকে বলে? ধাতব বন্ধন সৃষ্টি হয় ধাতু সমূহের মধ্যে। তো ধাতু সমূহের পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত থাকে তখন ওদের ইলেকট্রনটা বাইরে চলে যাওয়ার কারণে ও ধনাত্মক যে পরমাণুটা থাকে বা ধনাত্মক যে আয়নটা থাকে, এই কারণটা হচ্ছে অ্যাটমিক কোর বলা হয়। আর যে ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতে থাকে এদেরকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। শব্দটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। মনে থাকবে? তোমরা যদি একটু শান্তি মতন পড়ো তাইলেই বুঝবা যে কেন ইলেকট্রন মানে ধাতু বিদ্যুৎ পরিবহন করে, কেন ধাতু তাপ পরিবহন করে। বিকজ অফ দিস
electron conductivity is happening due to this delocalized electron inside metals or inside atomic cores. মনে থাকবে? সুতরাং আজকে 1 ঘন্টার ফেসবুক লাইভে আমি একটু করে বলার চেষ্টা করতে পেরেছি হয়তো। এই ফেসবুক লাইভগুলা শুধুমাত্র তোমাদের ভিতরে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসলে আমার ব্যক্তিগতভাবে এত সময় থাকে না, কিন্তু তারপরেও কষ্ট করছি বিকজ অফ ভালো লাগে একটাই দিক থেকে, আরেকটা হচ্ছে দায়িত্ববোধের দিক থেকে। কেন জানো দায়িত্ববোধের কথা বলছি? কাউকে না কাউকে করতে হবে। আমাদের ভিতরে যেন হঠাৎ করেই একটা নেগেটিভ টেন্ডেন্সি থাকে, সব কিছুর মধ্যে একটা আগেই নেগেটিভ চিন্তা মাথার মধ্যে যেন কেন সেট হয়ে আছে। কোনো কিছুকে ভালোভাবে আমরা যেন নিতে পারি না, কোনো কিছু, কারো কাজ, এটা কেন যেন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। তো এইরকম বৈশিষ্ট্য নিয়ে একটা মানুষ বড় হইলে তাইলে কি হবে তার জীবনে? এই যে এত পরিশ্রম, কোনো লাভ হবে না। এই কারণে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যাতে আমাকে পবিত্র রাখে এবং তোমাদেরকেও যাতে পবিত্র রাখে, ইন এ সেন্স যাতে মানুষ তো আসলে আনকন্ডিশনাল ফিউচারের মধ্যে আছে, মানে সামনে কি হবে এটা তো বলতে পারছে না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যাতে আমাদেরকে একটু বালা মুসিবত থেকে দূরে রাখে। আর আমরা চেষ্টা করব যে আমাদের সময়টুকু যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যে জীবনটা দিয়েছেন, যে সময়টুকু দিয়েছেন, এটার যাতে একটা প্রপার ইউজ করা যায়। প্রপার ইউজ, তো প্রপার ইউজ কেমনে হবে? প্রপার ইউজ হবে একটাই উপায়, সেটা হচ্ছে সিকিং রাইট নলেজ রাইটলি। যার জ্ঞান থাকবে, যে জানে আর যে জানে না, তারা কখনোই এক না। লাস্টে একটু বলে দিলাম। সো অনেক ধন্যবাদ। রাফিদুল হক, কি হয়েছে তোমার? কি দরকার আমাকে একটু বলো, জানিও। আমার একার পক্ষে তো এই সবার মানে দিল বা অন্তর জয় করা সম্ভব না। কিছু কিছু গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসটা সম্ভবত কালকে শুক্রবার রাত 9টায়। আমি জানি না আমি সময় পাবো কিনা, যদি পাই আল্লাহর রহমতে আমি চেষ্টা করব। ফিজিক্সের চ্যাপ্টার 6, বস্তুর উপর তাপের প্রভাব, মহামূল্যবান একটা চ্যাপ্টার, এটা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। দেখা হবে। সুস্থ থাকো এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা ভালো হ্যান্ড নোট তৈরি করার এই চ্যাপ্টারের উপরে। সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সাবান দিয়ে হাত ধোবে, সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করবে। আর স্কুল কবে খুলবে, কলেজ কবে খুলবে, এটা নিয়ে টেনশন বাদ দাও। যেদিন স্কুল কলেজ খুলবে সেদিন তোমরা এমনিই টের পাবা, কারণ এটা টক অফ দ্য টাউন। টিভিতে বড় একটা হেডলাইন থাকবে যে স্কুল এত তারিখ থেকে খোলা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে কবে স্কুল হবে, কবে পরীক্ষা হবে, এটা নিয়ে দুশ্চিন্তা না করে চেষ্টা করো তোমার সামনে যে বইটা আছে এটাই ভালোভাবে পড়া যায় কিনা। আল্লাহ হাফেজ।